সপ্তাহ 2 সপ্তাহ মনে হয় অফ ছিলাম না। আমার একটি আছে শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছি যে একটা নতুন ঘরে আমরা টানেল ভেন্টিলেটেড করতে চাই, সেখানে এক্সস্ট ফ্যানের নাম্বার আমরা ক্যালকুলেট করব কিভাবে। তোমরা একটু সবাই মিউট করে ফেলো। সেটি হলো আমরা এখানে স্টপ ছিলাম, আমরা এখন বুঝে গেছি যে কিভাবে ফ্যানের সংখ্যা ক্যালকুলেট করতে হয়। যদি তাই হয়, এখন আমরা যে ফ্যানটি লাগাবো, বাজারে বিভিন্ন ধরনের ফ্যান পাওয়া যায়। ইভেন যারা গাজীপুরের দিকে যাদের বাসা, দেখবা যে অনেক দোকানে এক্সস্ট ফ্যান ঝুলছে। তুমি আসলে কোনটা কিনবা? তা আমি অ্যাডভাইস করি যে এক্সস্ট ফ্যানের জন্য এই কোয়ালিটি গুলো দেখে তারপরে কেনা। একটা হলো যে একটা ফ্যান কতটুকু বাতাস ডেলিভারি করতে পারে এবং কতটুকু নেগেটিভ প্রেসার সে টলারেট করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। মনে করো যে কিছু কিছু ফ্যান আছে যে নেগেটিভ প্রেসার সে লোড নিতেই পারে না, কারণ তার ফ্যানের মোটরের ক্যাপাসিটি কম। সেই ক্ষেত্রে কিন্তু ওই ফ্যান দিয়ে লাভ নেই, যতই বড় দেখা যাক বা যতই দাম কম। এই জন্য আমরা বলি যে কতটুকু এয়ার ডেলিভারি করে এবং কতটুকু স্ট্যাটিক প্রেসার সে সহ্য করতে পারে, নেগেটিভ প্রেসারটা সহ্য করতে পারে, এটা দেখতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো তার এনার্জি এফিসিয়েন্সিটা কি রকম। তোমার ধরো যদি সেখানে যে তামার কয়েল অথবা অন্য কোনো ম্যাটেরিয়ালস সেখানে খাদ থাকে, সেখানে বিদ্যুতের যদি অপচয় বেশি হয়, বিল বেশি আসবে। সেজন্য এক্স্যাক্টলি আমরা বলবো যে পার সিএফএম এর জন্য কত ওয়াট বিদ্যুৎ খরচ হয়, এটা তোমার চেক করতে হবে। দ্বিতীয় যেটা করতে হবে, তুমি যাদের কাছে নিবা তারা কিন্তু তোমাকে সার্ভিস দিবে কিনা, আফটার সেল সার্ভিস, সেটি খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ফ্যানের মধ্যে রিলায়েবিলিটি এবং লাইফ, মানে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা। তারপরে হচ্ছে তুমি যে ঘরের জন্য বসাইবা সে ঘরের জন্য মানে স্পেস অনুযায়ী তোমার সুইটেবল কিনা। সর্বশেষ হচ্ছে দামেও একটা কম্পেয়ার করতে হবে। উপরের পয়েন্ট গুলো কনসিডার করে যদি 4 ধরনের ফ্যান তোমার 4 কোম্পানির ফ্যান মনে হয় যে গুড, 4টার মধ্যে কোনটার দাম কম সেটা কিনে ফেলবো। তার মানে সবার শেষে হচ্ছে দাম। আমাদের ফ্যানের পরে আরেকটা জিনিস লাগে, সেটা হলো কন্ট্রোলার, এবং আরেকটা জিনিস হচ্ছে ইনলেট। ইনলেটের নাম ভেন্টও বলা হয়, ছবি দেওয়া আছে। কন্ট্রোলার বলতে এখানে দেখো একটা যে মানে প্রোগ্রামেবল একটা ডিভাইসের কন্ট্রোল বোর্ড আছে, জাস্ট এক্স্যাক্টলি কন্ট্রোলারটাই এখন কিনতে পাওয়া যায়। যে টানেল ভেন্টিলেটেড হাউসে কি ধরনের ফাংশন থাকে, কি যন্ত্র থাকে, এগুলো সব এখন দুনিয়া ব্যাপী কিন্তু জানাশোনা। তো এখানে যে ছবিটি দেওয়া আছে, এই কন্ট্রোলার গুলো কিন্তু কিনতেও পাওয়া যায়। ইচ্ছা করলে তুমি তোমার একটা গ্রামের পোল্ট্রির ঘরকেও কিন্তু ফ্যান ট্যান সেট করে তুমি কন্ট্রোলার লাগাই কিন্তু সেখানে চালাতে পারো। আচ্ছা, এই কন্ট্রোলারের মধ্যে আসলে কি হয় একটু যদি ডিটেলস বলি। মনে করো তোমার একটা ঘরে তুমি ক্যালকুলেট করে দেখলে 9টা ফ্যান লাগানো দরকার, কিন্তু একদিন একটু বৃষ্টির দিনে আছে, সেদিন ঠান্ডা, তো তোমার 9টা ফ্যান চালাইলে খুব ঠান্ডা হয়ে যায়, আবার বন্ধ রাখলে গরম হয়ে যায়। এমন অবস্থা যে তোমার হয়তো 2 ঘন্টা পর পর ফ্যানগুলো চালানো দরকার, অথবা 2 ঘন্টা 3টে ফ্যান চলবে, পরের 2 ঘন্টা 6টা ফ্যান চলবে। এই যে নানান ধরনের যে তোমার পরিকল্পনাগুলো এই কন্ট্রোলারের মাধ্যমে তুমি সেট করে দিতে পারো, তাহলে অটোমেটিক্যালি কিন্তু ওইগুলো চলবে। এইটাই মূলত কন্ট্রোলারের কাজ। লাইট, হিউমিডিটি, সেগুলো তুমি যেভাবে প্রোগ্রামেবল করবা সেভাবেই চলবে। ইনলেট মানে যেটা দিয়ে বাতাস বের হয়। এখন ঘরের দেয়াল তো একটা ফুটা করে দিলেও বাতাস ঢুকবে, কিন্তু সেইটা দিলে চলবে না।
একটা ডান পাশে দেখো ইনলেটটার একটা ছবি, মানে উপরের দিকে ফাঁকা। এই ইনলেটটা দেখো এখানে এই উপরের দিকে ফাঁকা দেখাচ্ছে। তার মানে তুমি যদি মিনিমাম ভেন্টিলেশন করো, মানে সিলিং বরাবর যদি ঠান্ডা বাতাস ঢুকাতে চাও, তাহলে এই পাশটা খুলতে হবে। আর যদি তুমি ইমাজিন করো যে আমি উপরের এই মুখটা এটা আমি ঢেকে ফেলবো, এটা ঢেকে ফেলবো, নিচের দিকে আমি ওপেন করব, তখন বাতাসটা কিন্তু বাইরে থেকে নিচের দিকে ঢুকবে, বার্ডের গায়ে হিট করবে। তার মানে ইনলেটটা এখানেও একটা মেকানিজম আছে যে শীতের দিনে ইনলেটটা যেন উপরের দিকে খোলে, গরমের দিনে যেন ইনলেটটা এইটার মুখটা যদি বন্ধ করে দেয় এখন, তাহলে নিচের দিকে কিন্তু খুলে যাবে, তখন বাতাস ঢোকার ক্ষেত্রে ধাক্কা লেগে ঘরের মেঝের দিকে বাতাসগুলো যাবে এই দিকে। এখন তোমার আমি যে জিনিসটা বলছিলাম যে এই জিনিসটা ওপেন হবে, ওপেন হলে কিন্তু বাতাসটা এখানে চলে আসবে। আর শীতের দিনে এই জায়গাটা ওপেন আছে, এই জায়গাটা ওপেন মানে কি, এখানে বাতাস ঢুকে ঢুকে কিন্তু ঘরের সিলিং বরাবর যাবে, আর এখানে বাতাস ঢুকে এখানে কিন্তু বার্ডের লেভেলে যাবে। তাহলে একটা ইনলেটের ক্ষেত্রে কোন অংশটা উপরে খুলবে না নিচে খুলবে, সেটাও কিন্তু একটা প্রোগ্রামের ব্যাপার। তো এই যে বিষয়গুলো আমার মনে হয় যে সেটি কিন্তু কন্ট্রোলারে সেট করা যায়। আচ্ছা, দ্বিতীয়তে আসি যে কন্ট্রোলার গেল, ইনলেট গেল, ফ্যান গেল, তিনটা জিনিস। 4 নম্বর হলো স্ট্যাটিক প্রেসার সেন্সর। এইরকম একটা জিনিস ডিভাইস থাকবে এখানে, দেখো এটা হচ্ছে যে প্রেসার সেন্স করে ঘরে, মানে এটা কি নেগেটিভ প্রেসার আছে নাকি পজিটিভ প্রেসার আছে। যদি পজিটিভ প্রেসার থাকে তখন তো বাতাস ঢুকবে না, নেগেটিভ প্রেসার থাকলে বাতাস ঢুকবে, বেশি ঢুকবে। সেজন্য কত প্রেসার আমরা চাই সেটা এইটি কন্ট্রোল করবে। আচ্ছা, এরপরে পাওয়ার ট্র্যাক। এখানে একটা পাওয়ার ট্র্যাক থাকবে, যেটা জানো যে যেখান থেকে পাওয়ার সাপ্লাই হবে। আমার মনে হয় এই কয়েকটি যন্ত্র দিয়েই কিন্তু টানেল ভেন্টিলেটর সাজানো যায়। এখান পর্যন্ত কি কেউ কারো কোনো সে আছে? স্যার স্ট্যাটিক প্রেসার সেন্সরটা আরেকবার একটু যদি বলতেন। স্ট্যাটিক প্রেসার বলতে তোমাদের কি মনে আছে আমরা যে একটা ঘরে সব সময় নেগেটিভ প্রেসার মেইনটেইন করতে হবে। নেগেটিভ প্রেসার মানে ঘরের ভিতরে ভ্যাকুয়াম হবে, এই ভ্যাকুয়াম থাকলেই কিন্তু বাহির থেকে বাতাস ঢোকার সুযোগ পাবে। তো এই ভ্যাকুয়ামটা হবে, সেটা ভ্যাকুয়ামের চাপটা কতটুকু হবে, মানে আমরা বলছি যে কত ইঞ্চ নেগেটিভ চাপ হবে, অথবা কত প্যাসকেল হবে, কত বার হবে, এগুলোরও চাপ মাপার একক। আমরা যদি ইঞ্চে বলি, আমরা পোল্ট্রির ঘরে বলেছি 0.05 ইঞ্চ নেগেটিভ প্রেসার মেনটেন করতে হয়। এই যে স্ট্যাটিক প্রেসার সেন্সর হলো, তুমি যদি 0.05 ইঞ্চ সেট করে দাও, ওর চেয়ে কম হলেও সে তার মেকানিজম চালু করবে প্রেসার ফিক্স করার জন্য, বেশি হলেও মেকানিজম চালু করবে ফিক্স করার জন্য। যদি প্রেসারটা কমে যায় তখন ভেন্টিলেটর গুলো খুলে দেবে বেশি করে, যাতে বাতাস ঢুকে নেগেটিভ চাপটা মিনিমাইজ হয়। আর যদি চাপ নেগেটিভ চাপ যদি কম হয় তখন ভেন্টিলেটরটা বন্ধ করে দেবে, যেন ঘরের ভিতরে নেগেটিভ চাপটা বৃদ্ধি পায়। সিমিলারলি সে কিন্তু টানেল ভেন্টিলেটরের সঙ্গেও কিন্তু এক্সস্ট ফ্যানের সঙ্গেও কিন্তু সংযুক্ত থাকে, যে যখন চাপ নেগেটিভ চাপ যখন বেড়ে যায় তখন সে ফ্যানের সংখ্যা কমায় দেয়। এইভাবে এই স্ট্যাটিক প্রেসারটা ফ্যানের সঙ্গে এবং ইনলেটের সঙ্গে সংযুক্ত থেকে অটোমেটিক কন্ট্রোল করে। আমার মনে হয় এটি একটু নিজেরা পড়াশোনা করলে খুব ক্লিন হবে এগুলো। এরপরে ইনলেট এবং আউটলেট আমরা এখানে বলেছি যে ইনলেট যে বললাম, ফ্যানের সংখ্যা বললাম, তো ইনলেটের সাইজ কতটুকু হবে সেটা আমাদেরকে জানতে হবে। ইনলেট বুঝতে পারছো তো, যে ঘরের বাতাস যে পাশ দিয়ে ঢুকবে সেটা সাইজটা হবে, মানে ছিদ্রটা হবে SA = FC। SA মানে স্লট এরিয়া বা সেই ছিদ্রর এরিয়াটা স্কয়ার ইঞ্চ। F মানে হচ্ছে FC হচ্ছে ফ্যান ক্যাপাসিটি, যেটা CFM এ হবে। আর SW হচ্ছে স্লট ওয়াইড, SL হচ্ছে স্লট লেংথ।
তাহলে এস ইজ ইকুয়াল টু এফসি, আর এস এ পাইতে গেলে আবার এস ডাব্লিউ, তোমার এস ইজ ইকুয়াল টু এস ডাব্লিউ ইনটু বোধহয় আছে এখানে একটা এস এল না ডিভাইডেড বাই এস এ ডিভাইডেড বাই এস এল। তাহলে স্লট এরিয়া ডিভাইডেড বাই স্লট লেংথ সমান সমান স্লট ওয়াইড। প্রথমে আমরা স্লট এরিয়া বের করব। স্লট এরিয়াটা আমরা পাবো স্কোয়ার ফিটে, কিন্তু আমরা স্কোয়ার ফিটটা তো এটা একটা মনে করো যে কম্পাউন্ড ইউনিট স্কোয়ার ফিট, তার মানে দৈর্ঘ্যটা একটা ফিট হবে, প্রস্থ একটা ফিট হবে। সেটা যদি 4 স্কোয়ার ফিট হয় 2/2 4 হতে পারে, 6 হলে 3/2 হতে পারে। এভাবে তুমি যখন এস এ পাইবা তখন স্কোয়ার ফিটে পাইবা স্লট এরিয়াটা, কিন্তু ওইটা আসলে ওই 6 স্কোয়ার ফিটটা বা 12 স্কোয়ার ফিটটা তুমি কি 3 4 12 নিবা না 6 2 12 নিবা নাকি 12 12 নিবা, সেজন্য দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। এখানে খুব সহজ ক্যালকুলেশন, তুমি যদি এস এ পাও তখন এস এ কে লেংথ তোমার ডিজায়ার্ড লেংথ দিয়ে তুমি ভাগ দিলেই মানে ওয়াইড বের হয়ে যাবে। মনে করো তুমি একটা ইনলেটের সাইজ পাইলা 25 স্কোয়ার ফিট, তোমার একটা ঘরে ইনলেট দিতে পারবা ফ্যানের ক্যাপাসিটি অনুযায়ী। তো তুমি যদি 25 স্কোয়ার ফিট ইনলেট দিতে পারো, এটা এখন 25 স্কোয়ার ফিট তো অনেক বড় জায়গা, ঘরের কোথায় ফুটা করবা? মনে করো যে এটা কি এক জায়গায় ফুটা করবা নাকি 10 জায়গায় ফুটা করবা? এমনও হইতে পারে 1 স্কোয়ার ফিট করে তুমি 25 জায়গায় ফুটা করতে পারো, ছিদ্র করে দিতে পারো, তাহলেও কিন্তু সেম পরিমাণ বাতাস ঢুকবে। আবার 5 স্কোয়ার ফিট করে 5 জায়গায় ছিদ্র করতে পারো, আর 25 স্কোয়ার ফিট এক জায়গায় ছিদ্র করতে পারো। তুমি যে কয়টাই ছিদ্র করো না কেন, সাইজ কিন্তু তোমার টোটাল সাইজটা বের করতে হবে। ছিদ্রের সাইজ হলো FC/4, এইটা হলো থাম্ব রুল। এখন এফসি মানে কি? ফ্যানের ক্যাপাসিটি। ফ্যানের ক্যাপাসিটি সিএফএম। আমরা যদি আগের ক্যালকুলেশনে যাই, এখানে দেখো মনে করো আমাদের 9টা ফ্যান ছিল, 9টা ফ্যান সর্বশেষ ক্রাইটেরিয়া 3 অনুযায়ী 9টা ফ্যানের একটা ফ্যানের সিএফএম কত ছিল? আমরা ধরেছিলাম যে ফ্যানের সিএফএম ছিল 20,000, তাহলে 9টা ফ্যানের সিএফএম ছিল 1,80,000 সিএফএম। এখন 1,80,000 সিএফএম কে 4 দ্বারা ভাগ দিলে যে ইনলেটটা হবে সেইটি আসলে তোমার এটা স্কোয়ার ফিট। ওই স্কোয়ার ফিটে তুমি যদি তোমার পছন্দের যে ছিদ্রটা করবা তার দৈর্ঘ্য বা প্রস্থ দিয়ে ভাগ দাও, তাহলে দৈর্ঘ্যটা পাইবা, প্রস্থ দিয়ে ভাগ দিলে দৈর্ঘ্য পাইবা, দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে প্রস্থ পাইবা। এটাই ছিল কারিশমা। তবে সেইগুলো হবে হলো ইঞ্চে। তুমি দেখো মানে ফ্যানের ক্যাপাসিটি ইউনিট হবে সিএফএম মানে কিউবিক ফিট পার মিনিট, আর স্লটের এরিয়া হিসাব করতে হবে স্কোয়ার ইঞ্চে। এইগুলো আবার ফিটে করলে হবে না, কিন্তু সূত্রটা ওইভাবেই সেটেল করা। যদি তা না হইতো তাহলে দেখো তোমার 1,80,000 কে 4 দিয়ে ভাগ দিলে তো অনেক স্কোয়ার ফিট পাওয়া যায়। আসলে স্কোয়ার ফিট অত পাইবা না, এটা পাবে স্কোয়ার ইঞ্চ। সেই স্কোয়ার ইঞ্চকে তুমি ফিটে কনভার্ট করবা, করে তুমি ঘরের ভিতরে ছিদ্র সাইজ নির্ণয় করবা। আমার মনে হয় যে বুঝাইতে পারছি আমি। কারো কোনো কোশ্চেন আছে? স্যার লেন্থ এবং ওয়াইডটা কিভাবে পাবো স্যার? আচ্ছা তুমি একটা ইমাজিন করো যে এখানে ধরো আমরা তো ভেন্ট বলেছি না, এই যে দেখো একটা ভেন্ট। আমি এখন কি তোমরা কি দেখতে পাচ্ছ আমার এখানে সাথে? আমি জি স্যার। এই যে আমি কলম দিয়ে যে বৃত্ত করে দিচ্ছি, এটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এইটা হলো ভেন্ট। এই ভেন্টের এইটা হলো তোমার প্রস্থ, আর এইটা হলো এই পাশে হলো দৈর্ঘ্য, মানে যে পাশে লম্বা। তা তুমি যদি তোমার ঘরের দেয়ালটা অনুযায়ী যেখানে তুমি এই যে ভেন্টটা বা ইনলেটটা লাগাইবা, তুমি একটা অনুমান করে নিলা যে আমি এখানে 2 ফিট পরিমাণ দিতে পারবো, তাহলে 2 দিয়ে তুমি ওই স্কোয়ার ইঞ্চকে ভাগ দিবা, মানে তখন তুমি কিন্তু প্রস্থটা পাইবা। সেটা আমার ইচ্ছা মতো নিব, যে আমার ঘর ইচ্ছা মতো তোমার ইচ্ছা মতোটা নিবা এই কারণে যে তোমার ঘরের এক জায়গায় তো তুমি ছিদ্রটা দিবা না,
বাতাস কোথায় কোথায় ঢুকবে, কোন সেই পাশ দিয়ে অনুযায়ী ঢুকতে হবে সেটা তুমি এখন পর্যন্ত আমি বলছি তোমার ইচ্ছা মতো দিবা। তো এখন ধরো তুমি একটা ইচ্ছা মতো, তুমি যে ঘরটাতে আসছো বর্তমানে, তুমি 10 জায়গায় ছিদ্র করলা। ছিদ্র করে মজার বিষয় হলো তুমি যখন ফ্যান চালাইবা দেখবা যে তোমার পারপাস সার্ভ হচ্ছে না, মানে বাতাস ঢুকতেছে কিন্তু মুরগির গা ঠান্ডা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা করি কি আসলে, এই জন্য এখন কম্পিউটার সিমুলেটর প্রোগ্রাম আছে। সিমুলেটর প্রোগ্রাম দিয়ে তুমি কম্পিউটার সফটওয়্যারের ভিতরেই তোমার যে ঘরটা তোমার বাস্তবে আছে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মেজারমেন্ট সব দিবা ওই সফটওয়্যারে। দেওয়ার পরে 3 ডাইমেনশনাল একটা ঘর ভেসে উঠবে তোমার ঘরের মতো কম্পিউটারে। ওই ঘরের ভিতরে তুমি যে কয়টা ছিদ্র নিজে নিজেই তুমি বসাই দিবা, মনে করো যে ঘরের এইখানে একটা ছিদ্র বসাই দিবা, এখানে একটা দিবা, দিয়ে তুমি ওই প্রোগ্রামটা রান করবা। রান করলে ঘরের ভিতরে একটা গ্রাফিক্যাল একটা চিত্র ফুটে উঠবে যে কোন জায়গার বাতাস ঠান্ডা হয়েছে আর কোন জায়গার হয়নি। তখন তুমি নিজের মতো করে এই ফ্যানগুলো এই ফ্যানটা মনে করো এখানে সরাবে, নিজে নিজে বসাবা সফটওয়্যারের ভিতরে। মনে করো যে এই ফ্যানটা তুমি এখানে বসাবা, এখানে বসায় দেখবা যে পুরো ঘরের এয়ারটা কুল হয়েছে কিনা, অথবা শুধু বার্ডের লেভেলে কুল হয়েছে কিনা। শুধু কুল না, কত ডিগ্রি টেম্পারেচার এবং কতক্ষণ থাকে না থাকে সব ওই সফটওয়্যারের ভিতরে কিন্তু A to Z পাওয়া যাবে। যখন তুমি ফিক্স করতে পারলা সফটওয়্যারের ভিতরে সিমুলেশনে, এই জিনিসটাই তুমি তোমার কাস্টমারকে দিয়ে দিবা যে আপনি আপনার ঘর এত সাইজের লাগবে, এই কয়টা ফ্যান লাগবে, এই এই জায়গায় বসাবেন, দ্যাটস অল। এবং উনি বসালে এইটার আর 1 ইঞ্চিও হেরফের হবে না। বুঝতে পারছি? জি স্যার। এখন ওই সেই সফটওয়্যার আমাদেরকে কিনতে হবে। এখন সেই সফটওয়্যারের জন্য আসলে তো তোমার এই একটা শিক্ষামূলক কোর্সের মাধ্যমে তো ওই জিনিসও তোমাদেরকে দেওয়া যাবে না। আর এটা এত সময় এবং এত ডেপথ নলেজও তোমাদের ধরে রাখার ক্ষমতা নাই। তো তোমরা যদি কখনো এই লাইনে প্রফেশন করো, তাহলে এর জন্য যে সফটওয়্যার আছে সেই দিকে তোমাকে আকৃষ্ট হইতে হবে। এটা অনেক বড় জগৎ একটা। শুধু এই সফটওয়্যার আন্ডারস্ট্যান্ডিং করা, প্রোগ্রামিং করা, রিপ্রোগ্রামিং করা, এটা বোঝা, এটি কিন্তু অনেক মানে এটা ইঞ্জিনিয়ারিং কাজ। তো ভয়ের কারণ নাই, আমাদের অনেক ছেলে মেয়েরা কিন্তু এই জিনিসটা করছে, অনেকেই করতেছে, তারা এখানে আয়ত্ত করে ফেলছে। ওকে, এখন আসি আমরা জি স্যার। দেখি জি একটু স্যার, চেক করে দেখি। দেখি এই লক্ষ্মী ছেলেটাকে, এটা হাসিব আছে নাকি, যে একটু অ্যাটেনশন দিতে হবে, না দিলে কিন্তু এগুলো তো জীবনের জন্য শেখা হয়ে যায় যেহেতু এই সাবজেক্টটি পড়ছো। এনিওয়ে, আমরা তাহলে একটু আগাই। আমরা এখানে ইনলেট এবং আউটলেট, এখানে কিছু জিনিস এই পর্যন্ত আমার ইম্পর্টেন্ট টক ছিল। এখানে আরো একটু যদি ডিটেলস বলি, যে আমরা এখানে একটা ইন জেনারেল ভেন্টের সাইজ বা এয়ার ইনলেটের সাইজ একই কথা, কিন্তু ভেন্টও যাকে বলে এয়ার ইনলেটও তাকে বলে, এই দুইটার এক্সাক্ট সাইজ শীতের দিনে আর গরমের দিনে কিন্তু একরকম হবে না। কিন্তু ঘরের ভিতরে ওই ছিদ্রটা তো আর বছরে 2 বার করে বানানো যাবে না, সেজন্য ছিদ্রটা একবারে বানায় রাখতে হবে। আর খুলে দেওয়ার জন্য হয়তো গরমের দিনে বেশি খুলতে হবে, শীতের দিনে কম খুলতে হবে। সেই শীতের দিনে যে ভেন্টিলেশনটা দেওয়া হয় তার নাম হলো মিনিমাম ভেন্টিলেশন। এই ক্ষেত্রে আমরা কি করি, ভেন্টের ফুল যে ক্যাপাসিটি আছে তার 40% আমরা ওপেন করে দিই। এই 40% ওপেন অবস্থায় যে ভেন্টিলেশন হয় তাকে বলা হয় মিনিমাম ভেন্টিলেশন। তাহলে আমরা মিনিমাম ভেন্টিলেশনে ভেন্ট কতটুকু ইউজ করি, আমরা বলি যে মানে
মানে 40% ক্যাপাসিটি, ভেন্টিলেশনের যে 40% ক্যাপাসিটি ইউজ করা, সেটা হচ্ছে মিনিমাম ভেন্টিলেশন। মনে থাকবে যে ভেন্টিলেশনে যে ম্যাক্সিমাম লিমিট আছে তার 40% পর্যন্ত যদি ইউজ করি সেটাকে বলা হয় মিনিমাম ভেন্টিলেশন। শীতের দিনে কিন্তু পূর্ণ ভেন্টিলেশন ইউজ করলে বার্ড ঠান্ডায় মরে যাবে, সেজন্য একেবারে বন্ধ রাখা যাবে না, গ্রামের পোল্ট্রি ঘরের মতো যে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবো সেটা হবে না, সেজন্য 40% পরিমাণ এয়ার এক্সচেঞ্জ যেন হয় অপটিমামের চেয়ে। আর এখানে বলা আছে কিছু জিনিস আছে, এইগুলো তোমরা নিজের জানার জন্য আর কি মনে রাখতে পারো যে রাফলি 1.7 স্কয়ার ফিট অফ inlet area per 1000 CFM is maintained when controlling the inlet size. Airflow is maintained about 700 CFM per square foot of inlet area at about 0.04 inch of static pressure. Tunnel inlet size is almost directly proportional to the building cross sectional area. এই কথাগুলো এখনই মাথায় ঢুকবে না, এগুলো ভালো মতো নলেজ আসার পরে এই কথাগুলো তোমার ভালো লাগবে। আমার মনে হয় যে এটা তোমাদের ফার্দার রিডিং এর জন্য রাখো। এরপরে এখন আমরা এতক্ষণ ফ্যানের সাইজ করলাম, সেখানে কিন্তু আমরা 3টা প্রিন্সিপাল ফলো করেছিলাম। সেখানে আরো কিছু ফার্দার রিডিং আছে যে যদি তুমি থাম রুল করতে চাও, ক্যালকুলেশন অফ টোটাল এয়ার ভলিউম টু ভেন্টিলেট মিনিমালি, শীতের দিনে তুমি কতটুক এয়ারকে মিনিমাম বের করে দিতে হবে, আমরা বলছি 40% এয়ার বের করে দিতে হবে। সেইটার জন্য কিছু শর্টকাট মেথড আছে, এখানে দেখো সবার শেষের লাইনটা, অ্যাজ এ রুল অফ থাম দ্য উইথ অফ দ্য হাউস the width of the house in meter is equal to the static pressure required in Pascal. তাহলে এই প্যাসকেলটা কি এবং মিটারটা তো জানোই, সেজন্য width of the house in meters, একটা ঘর যদি 10 মিটার হয়, is equal to the static pressure required in Pascal. তার মানে মিনিমাম ভেন্টিলেশন যদি তুমি একটা ঘরে করতে চাও, 10 মিটারের একটা ঘরে 10 প্যাসকেল পরিমাণ নেগেটিভ প্রেসার যেন হয়, তাহলে ওই ঘরটাতে মিনিমাম ভেন্টিলেশন চালু হবে। এটা একটা শর্টকাট বুদ্ধি। তোমরা যখন প্রোগ্রামিং করবা তখন ঘরের সাইজটা মিটারে মাপবা, প্রস্থটা মিটারে মাপবা, আর নেগেটিভ প্রেসারের ভ্যালুটা প্যাসকেলে দিবা। তো 10 মিটার প্রস্থ যদি হয় 10 প্যাসকেল নেগেটিভ প্রেসার সেট করবা, তাহলে ওই ঘরে মিনিমাম ভেন্টিলেশন চালু হবে। তোমার আর ইনলেট টিনলেট এগুলো কোনো কিছু ছোট বড় করতে হবে না, এখন ওই অটোমেটিক্যালি সে করবে। স্ট্যাটিক প্রেসার ইজ অফ ইম্পর্টেন্ট টু মেইনটেইন ডিজাইড ভেন্টিলেশন। আমার মনে হয় যে সব কিছু একটা জায়গায় চলে আসছে। আরো একটা শর্টকাট বুদ্ধি আছে, মিনিমাম ভেন্টিলেশনের জন্য 0.588 কিউবিক ফিট পার মিনিট পার কেজি বডি ওয়েট অফ দ্য বার্ড ইজ সাজেস্টেড। তোমার শীতের দিনে যত বার্ড থাকবে তাদের যদি পার কেজি বডি ওয়েটের জন্য 0.588 কিউবিক ফিট পার মিনিট প্রোগ্রামিং করো, তাহলে ওখানে মিনিমাম ভেন্টিলেশন চালু হবে। বোঝা গেছে কথাটা? মিনিমাম ভেন্টিলেশনটা হলো অপটিমাম ভেন্টিলেশনের 40% পরিমাণ এয়ার ভেন্টিলেট করতে হবে। তো এখন ঘরের ভিতরে তো যন্ত্রপাতি সব সেট করে ফেলেছে অপটিমামের, মিনিমাম কিভাবে চালু করবা প্রোগ্রামিং এর মাধ্যমে, সেখানে এই দুটি শর্টকাট কমান্ড দিলে ওখানে মিনিমাম চালু হয়ে যাবে। ওকে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে মিনিমাম ক্যালকুলেশনের, এখানে আমার মনে হয় যে আমি আর সেগুলো ডিটেইলস যাব না। তোমার এখানে দেখো ট্রানজিশনাল ভেন্টিলেশন, আমাদের প্রথম ভেন্টিলেশন গেল হলো মিনিমাম ভেন্টিলেশন বা কোল্ড ওয়েদার ভেন্টিলেশন, দ্বিতীয় ভেন্টিলেশন হলো ট্রানজিশনাল ভেন্টিলেশন। এটা কি অপটিমাম ওয়েদারে যে ভেন্টিলেশনটা হয় সেটা ট্রানজিশনাল ভেন্টিলেশন। এখানে যেমন ফল এন্ড স্প্রিং আর ট্রানজিশনাল সিজন হোয়েন ডিফারেন্স বিটুইন ডে এন্ড নাইট টেম্পারেচার মেইনটেইনস ফ্রম 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। রাত এবং দিনের তাপমাত্রা যদি 15-20 ডিগ্রির পার্থক্য থাকে সেখানে ট্রানজিশনাল ভেন্টিলেশন হয়। Farmer must be alert to need the ventilation setup changes and manage the transition smoothly. এখানে ওই থিওরিটিক্যাল কথা বলা আছে যে তোমার দেশে যে প্রোগ্রামিং যে আছে এটি
দুইটি সিজন তো মাস্ট, একটা হলো ঠান্ডা আর একটা গরম। তিনটি সিজনও করতে হইতে পারে, কারণ আমাদের দেশে অপটিমাম ট্রানজিশনাল পিরিয়ড একটা আছে, ট্রানজিশনাল সিজন একটা আছে। সেই সময় তুমি যদি গরমেরটা সেট করো তাহলে ঠান্ডা লাগে, আবার ঠান্ডারটা সেট করলে মানে ঠান্ডাটা সেট করলে যে অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে, আর গরমেরটা সেট করলে অতিরিক্ত মানে সেখানে বিদ্যুৎ খরচ অথবা বার্ডের ডিসকমফোর্ট হবে। যার কারণে কমার্শিয়াল ফার্মগুলোতে এখন আসলে সিজন টিজন নাই, এভরিডে রিয়েল টাইম মনিটরিং হবে, ওয়েদার কন্ডিশন এভরিডে রিসাফল হবে সেই ঘরের মানে উপাদানগুলো, ফ্যান কত স্পিডে চলবে, ভেন্টিলেটর কতটুকু খুলবে। তো সেইটার জন্য কি যেন একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, না তোমাদেরকে বলি নাই? ক্লাউড কম্পিউটিং, এই শব্দটা শুনছো? ক্লাউড কম্পিউটিং কেউ শুনছো? না স্যার। আচ্ছা, মানে বিগ ডাটা জেনারেশন, ক্লাউড কম্পিউটিং। মনে করো একটা ঘরের ভিতরে কত প্রতি সেকেন্ডে কত হিউমিডিটি হচ্ছে, কত গ্যাস হচ্ছে, কত বাতাস হচ্ছে, কত ধুলোবালির পার্টিকেল হচ্ছে, বার্ডের মুভমেন্ট কত হচ্ছে, বার্ডের ওয়েট কত হচ্ছে, সবগুলো কিন্তু সেন্সরের মাধ্যমে এখন রেকর্ডিং এর একটা পদ্ধতি ধীরে ধীরে ডেভেলপ করতেছে। এইগুলোকে সেন্সরের মাধ্যমে ক্যাপচার করা হয় রিয়েল টাইম, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ক্যাপচার করা হবে। ক্যাপচার করে এই যে প্রতি সেকেন্ডে 100টা প্যারামিটারের উপর যদি তুমি ডেটা নাও, প্রতি সেকেন্ডে 100টা ডেটা আসে, তাহলে একদিনে কত ডেটা হয়, এক মাসে কত ডেটা হয়, এক বছরে কত ডেটা হয়, কোটি কোটি ডেটা হবে না? এই কোটি কোটি ডেটা গুলোকে তোমার তুমি যদি ক্যালকুলেটর হিসাব করো, সেগুলো তো আসলে মানে মাথা খারাপ হয়ে যাবে তোমার। সেজন্য এখন কি বুদ্ধি আছে, বুদ্ধি হলো এই ডেটাগুলোকে নিয়ে ইন্টারনেটের মাধ্যমে এটা মনে করো যে ক্লাউডে ছেড়ে দেওয়া হয়। সেই ক্লাউডের ভিতরেই আবার তোমার কম্পিউটিং ফর্মুলা দেওয়া হয়, যে তোমার র ডেটাগুলো নিবে, নিয়ে সে কম্পিউট করে সে কমান্ড আকারে তোমার ঘরের ভিতরে আবার ফিরে আসবে। এবং এই বিষয়টা ঘটবে রিয়েল টাইম, মানে প্রতি 5 মিনিটের ডাটা সে অ্যানালাইসিস করবে, করার পরে ফ্যান যে কয়টা চালানো দরকার ওইটা কমান্ড চলে আসবে সাথে সাথে ইন্টারনেটের মাধ্যমে। তার মানে তোমার ঘরের ভিতরে আর যাওয়ার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। তুমি খালি যদি এই ডাটা জেনারেশন, সেন্সর, ক্লাউড কম্পিউটিং এইগুলো যদি মেনটেন করতে পারো। আমি বুঝাইতে পারছি বিষয়টা? কে বোঝে নাই বলো? যে কোনো একজন বলো যে বুঝি নাই বা বুঝতে পারছি। শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি স্যার, হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো? এখন কিন্তু তাহলে আরো একটা নতুন জিনিসের কথা বললাম, এইটাকে তোমরা যদি ইন্টারনেটে সার্চ দাও, এর আগেও বলেছি কিনা জানি না, আইওটি, ইন্টারনেট অফ থিংস একটা শব্দ আছে, আইওটি, ইন্টারনেট অফ থিংস। একটা শুধু গুগলে সার্চ দিয়ে দেখো যে ইন্টারনেট অফ থিংস ইন পোল্ট্রি ফার্মিং, আইওটি ইন পোল্ট্রি ফার্মিং, তাহলে দেখো যে সুন্দর সুন্দর জিনিস আসবে এবং খুব মজা করে পড়তে পারবো এইগুলো। আমার ধারণা যে তোমরা এগুলো পড়বা, আইওটি ইন পোল্ট্রি ফার্মিং অথবা লাইভ স্টক ফার্মিং, অনেক পেপার আছে। সেই জগৎটা হলো লাইভ স্টক ফার্মিং এর নতুন জগৎ। ওই জগৎগুলোকে তোমাদের এখন পদার্পণ করতে হবে, আগের মতো করলে কিন্তু চলবে না, ঠিক আছে? এবং ভেরি রিসেন্ট একটা গ্র্যান্টের কলও আছে মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে, যে আইওটি বেস স্মল স্কেল লাইভ স্টক ফার্মিং এর উপরে প্রজেক্ট প্রপোজাল আহ্বান করেছে। তো তোমাদের মতো কিন্তু ইয়াং ট্যালেন্টরা এই কম্পিটিশন গুলোতে সাবমিশন করতে পারবে। তারপরে তোমার থাইল্যান্ড থেকেও গত বোধহয় 1 মাস আগে রেজাল্ট হয়েছে, বাংলাদেশের 28 জন ট্যালেন্ট এই মানে নিউ আইডিয়া উপরে তারা গ্র্যান্ট পেয়েছে। তো তোমাদেরকে এটা বললাম যে আমাদের পোল্ট্রি ফার্মিং গুলোকে এই ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং, রিয়েল টাইম মনিটরিং, প্রিসিশন ফার্মিং এইগুলোর আওতায় কিভাবে নিয়ে আসা যায়, তার জন্য নতুন নতুন আইডিয়া করবা,
প্রজেক্ট প্ল্যানিং করবা, এগুলো ফান্ড চেকিং করবা, এই বয়সেও সম্ভব, অবশ্যই সম্ভব। এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা কিন্তু তাই করে। ওকে, অবজেক্টিভস অফ ট্রানজিশনাল ভেন্টিলেশন, এগুলো আমি পড়তে চাই না। আর সর্বশেষ যেটা আমি বলি যে কোল্ড ওয়েদারের পরে ট্রানজিশনাল ভেন্টিলেশন গেল, সর্বশেষে টানেল ভেন্টিলেশন। এটা কোথাকার ভেন্টিলেশন? গরমের দিনের ভেন্টিলেশন। টানেল ভেন্টিলেশনটাকে সামার ভেন্টিলেশনও বলা হয়। ওকে, এখন টানেল ভেন্টিলেশন এখানেও কিন্তু ওই শীতের দিনের মতোই বাতাস কিন্তু একদিকে টানবে আর একদিকে বের হয়ে যাবে, কিন্তু মাত্রাটা হবে বেশি। কেন বেশি হবে? সামারে তো যে বাতাসটা আমরা টানবো বাহির থেকে সে নিজেই গরম, তাহলে ভিতরে বার্ডকে ঠান্ডা করতে গেলে ঠান্ডা বাতাস দিতে পারলে ভালো হতো। এখন বাহিরের বাতাস গরম, আমরা কি করব? ঠান্ডা বাতাস পাবো কোথায়? যদি ঠান্ডা বাতাস না পাওয়া যায় তাহলে বাতাসের ফ্লোটা বাড়ায় দিতে হবে, মানে কুল ইফেক্ট পাওয়ার জন্য। তবে বিজ্ঞানীরা কিন্তু এই বাহিরের বাতাস গরমকে আবার ঠান্ডা করে ঢুকানোর জন্য একটি ডিভাইস করেছে, তার নাম হলো কুলিং প্যাড, যাকে আমরা বলি এভাপোরেটিভ কুলিং সিস্টেম। আমাদের এখানে ফার্মে আছে, এগুলো চালু আছে, তোমরা এসে দেখবা যে এভাপোরেটিভ কুলিং সিস্টেম। এখন এখানে একটা মজার বিষয় হলো যে তাহলে গরমের দিনে কাজ বেড়ে গেল, যে গরম বাতাসকে ঠান্ডা করে ঢুকাইতে হবে। এখন এখানেও নিশ্চয় হিসাব আছে যে বাতাস কতটুকু গরম হলে কতটুকু ঠান্ডা করতে হবে, এটা বিষয় আছে না? 10 ঘনমিটার বাতাস তুমি দিলা ঘরের ভিতরে, 10 ঘনমিটার বাতাস, ওই বাতাস আছে তোমার, বাহিরের বাতাস 28 ডিগ্রি টেম্পারেচার, ঘরের ভিতরে আছে 40। তা 28 ডিগ্রি যখন 40-এর ভিতরে দিবা তখন তো টেম্পারেচার কিছু মিনিমাইজ হবে, কিন্তু 28টাকে যদি তুমি 20 ডিগ্রিতে কুল করে নিয়ে ঢুকাও তাহলে আরো দ্রুত টেম্পারেচার মিনিমাইজ হবে না ঘরের ভিতরে? এখন তুমি যদি 28 ডিগ্রি বাতাসকে 20 ডিগ্রি করে ঠান্ডা করে যদি ঢুকাতে চাও ঘরের ভিতরে, তাহলে কতটুক টেম্পারেচার সে লস করবে, এবং সেই টেম্পারেচারটা পানির মাধ্যমে দিতে হবে। এবং এইগুলোর জন্য হিসাব আছে, যেমন থাম রুল যদি বলি, মানে 1 লিটার মানে 8 থেকে 10 ডিগ্রি তাপমাত্রার নলকূপের পানি 1 লিটারকে যদি তুমি ইভাপোরেট করো, মানে বায়বীয় ফর্মে নাও, নিয়ে যদি গরম বাতাসের ভিতরে ছেড়ে দাও, সেই গরম বাতাস থেকে টেম্পারেচার অ্যাবজর্ব করবে ওই পানিটা। কতটুক টেম্পারেচার অ্যাবজর্ব করবে তার একটা থাম ক্যালকুলেশন হলো 8000 ব্রিটিশ থার্মাল ইউনিট পরিমাণ হিট অ্যাবজর্ব করবে। তাহলে এখন তোমাকে বুঝতে হবে যে ব্রিটিশ থার্মাল ইউনিটটা কি। তাহলে আমার মুরগির ঘরে যদি 10 ডিগ্রি যদি কুল ডাউন করতে হয়, তাহলে কত ব্রিটিশ থার্মাল ইউনিট আমাকে হিট মিনিমাইজ করতে হবে, সেইভাবে কত লিটার পানি আমাকে এভাপোরেট করতে হবে। ওইভাবে 1 লিটার পানি ইভাপোরেট করতে কুলিং প্যাডের সাইজ কত লাগে, ওইভাবে 1000 লিটার পানি ইভাপোরেটিভ করতে গেলে কতটুকু কুলিং প্যাড লাগে, এই জিনিসগুলো আমাদের মানে হিসাবে আছে। এখানে দেখো, তার আগে বলো যে টানেল ভেন্টিলেশনের উপরে কি আরো কিছু বলতে হবে, যে ঘরের ছবি টবি দেখাইতে হবে? আমাদের কিন্তু লেকচারের শুরুতেই বোধহয় একটা ঘরের ছবি ছিল, লেকচারের একদম শুরুতে। এই যে শুরুর যে ঘরটা আছে, এই ঘরটা আসলে টানেল ভেন্টিলেটেডেরই সাইজ। এখানে কুলিং প্যাড হলো, আমি এখন যেখানে এই কলম দিয়েছি এইটা হলো কুলিং প্যাড, এই যে এই জায়গাটা। এই কুলিং প্যাডটা দিয়ে কি দিয়ে তৈরি? আসলে এই কুলিং প্যাডটাতে এখানে আমরা যেমন চটের বস্তা আছে না, এই চটের বস্তাটা যদি এখানে ঝুলাই দেই, ঝুলাই দিয়ে যদি উপর থেকে ঝরঝর করে পানি দেই, তাহলে চটের বস্তাটা ভিজা থাকবে না? চটের বস্তাটা ছিদ্র আছে, তাহলে এই গরম বাতাস, এই দিকের গরম বাতাসগুলো এপাশে ঢুকবে, এপাশে ঢুকে এই চটের যে পানি আছে পানির সংস্পর্শে এসে এরা হিট লস করবে, লস করে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে ঘরের ভিতরে বাতাসের মানে বার্ডের ঘরে ঢুকে যাবে।
এখন কথা হলো চটের বস্তা যদি একটা যদি ঝুলাই, বাতাস একবার তাকে টাচ করবে করে ঠান্ডা হবে। আমি যদি 1 ইঞ্চি পর পর এখানে 1 ইঞ্চি পর পর 1 ইঞ্চি পর পর যদি চটের বস্তা ঝুলাই দিই, তাহলে প্রথম বস্তার সাথে বাতাস ধাক্কা খেয়ে একটু ঠান্ডা হবে, দ্বিতীয় বস্তার সাথে আরো একটু ঠান্ডা হবে, তৃতীয়র সাথে আরো ঠান্ডা হবে, চতুর্থর সাথে আরো ঠান্ডা হবে, রাইট? তাহলে বোঝা যাচ্ছে যে এই কুলিং প্যাড বা চটের বস্তার পুরুত্বের উপরেও নির্ভর করে যে আমার কতটুক ঠান্ডা হবে। এইগুলোর জন্য একেবারে পর্যদস্ত সায়েন্টিফিক ক্যালকুলেশন আছে যে কুলিং প্যাডের পুরুত্ব কতটুক হলে সে কতটুকু ঠান্ডা করে, ওকে, এবং কতটুক সাইজের কুলিং প্যাড হলে কত বাতাস সে পাস করতে পারে, কত ডিগ্রি মিনিমাইজের মাধ্যমে। এই জিনিসগুলোকে নিজেরা একটু ইনডেপথ পড়তে হবে। আমার জন্য এক লেকচারে এটি ক্লিয়ার করা ডিফিকাল্ট হবে তোমরা যদি নিজেরা না পড়ো। আমার ধারণা যে তোমরা পড়বা, সেখানে দুই একটা কথা দেখো যে আমরা ট্রানজিশনাল ভেন্টিলেশন, টানেল ভেন্টিলেশন গেল। টানেল ভেন্টিলেশনের অবজেক্টিভ এখানে দেখো, মেইন গোল অফ টানেল ভেন্টিলেশন ইজ কুলিং দ্য বার্ড, maintain end-to-end temperature difference as low as possible, maintaining low humidity during extreme hot and humid weather, get rid of immense heat dissipated by the bird to obtain the chill effect as per requirement of the bird. এই কথাগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তোমরা দেখো যে যখন আমাদের দেশে খুব গরম পড়ে অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাসে, তখন আমরা কি করি? আমরা ইমিডিয়েট কিন্তু গোসল করি না মানুষের ক্ষেত্রে, কিন্তু বার্ডের তো ওই সুযোগটা নাই। বার্ডের আমরা কি করি? আমরা ঘরের চালে, যদি টিনের চাল হয় ওখানে পানি ছিটাইয়ে দিই, অথবা চট ভিজাইয়ে ঘরের চালের উপরে দিই, অথবা ঘরের চালের উপরে ঝর্ণা ধারায় পানি দিলেও কিন্তু ঘর ঠান্ডা হতে পারে, অথবা ঘরের ভিতরে ফগিং করে দেওয়া যেতে পারে। ফগিং বোঝো? মানে কুয়াশার মতো করে বাতাসে পানি স্প্রে করে দেবো ঘরের ভিতরে, অথবা মুরগিগুলোকে তুমি বরফযুক্ত পানি দিবা। তাহলে কয়টা জিনিস বললাম? যদি সাডেন কোনো হিট আসে তাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারবো? আমরা ফগিং করতে পারবো, আমরা আইস যুক্ত পানি দিতে পারবো, আমরা ঘরের চালের উপরে ঝর্ণা ধারায় পানি দিতে পারবো, অথবা চট ভিজায়ে টিনের চালটা ঢেকে দিতে পারবো। তাহলে ঠান্ডা হবে না? স্যার আইস যুক্ত পানি কি খাওয়ার জন্য দিব? হ্যাঁ, মানে খাবার পানি থাকবে না, খাবার পানির ভিতরে আইস ঢুকাই দিবা, জাস্ট মানে আইস অ্যাড করে দিবা, শেষ। তাহলে পানি ঠান্ডা হবে না? আচ্ছা, এই যে তিন চারটা যে বুদ্ধি বললাম, এই তিন চারটে এইগুলো তো টানেল ভেন্টিলেশন ছাড়াই। এখন কথা হলো তাহলে টানেল ভেন্টিলেশন আগে অ্যাপ্লাই করব না ওইগুলো আগে অ্যাপ্লাই করব? টানেল ভেন্টিলেশন আগে অ্যাপ্লাই করব। না, প্রথম হলো যে আমরা দেখব বাংলাদেশের মতো দেশে আমরা পরীক্ষা করে দেখছি যে ওই টোটকা, ওইগুলো পদ্ধতির নাম হলো টোটকা পদ্ধতি। ওই টোটকা পদ্ধতি দিয়ে কিন্তু আসলে রক্ষা পাওয়া যায় না। যদি রক্ষা পাওয়া যাইতো তাহলে কিন্তু আমরা টানেল ভেন্টিলেশনের মতো ডিভাইস নিয়ে এসে এত টাকা খরচ করতাম না। তবে পৃথিবীতে অনেক দেশ আছে এই টোটকা দিয়েই কিন্তু মুরগি পালন করা যায়। কেন যায়? ওইসব দেশের যে ভৌগোলিক অবস্থান আছে সেখানে দেখা যায় যে গরমটা থাকে 5-10 দিন, তো ওই 5-10 দিন মোটামুটি টোটকা পদ্ধতি করেই বার্ডকে রক্ষা করা যায়, যার কারণে আর বেশি এক্সপেন্ডিচার লাগে না। তোমরা দেখো ব্রাজিলের অনেক জায়গায় পরিবেশের তাপমাত্রা 24-এর উপরে ওঠে না সারা বছর। কি চমৎকার একটা জায়গা! তাহলে ওইখানে যদি মুরগি পালন করে ওদের কি টানেল ভেন্টিলেশন লাগবে? ওদের কুলিং প্যাড লাগবে? কিছুই লাগবে না। যার কারণে ওদের অনেক দিক থেকে ওদের বার্ডের পারফরমেন্স ভালো হয়, ওদের হাউজিং এর কস্ট কম হয়, ওদের মানে অপারেশনাল কস্ট কম হয়, যার কারণে সারা দুনিয়া ব্রাজিল চিকেন দিয়ে বেড়াচ্ছে কম দামে, তুমি দিতে পারবে না। ইভেন তোমরা জানো কিনা কিছুদিন আগে তারা বাংলাদেশেও চিকেন দিতে চাচ্ছে। আমাদের এমনি দাম কম, তারা বলে আরো কম দামে দিবে। বুঝতে পারছো বিষয়টা?
যার কারণে এই মাথার ভিতরে ঢুকাইলা যে টানেল ভেন্টিলেশন একটা পড়ছি আর পৃথিবীর অন্য কোনো জায়গায় চাকরিতে গিয়ে এই ধারণা নিয়ে বসে থাকলা, তাহলে হবে না। এটা ডাইভার্স হতে হবে ধারণাটা, যে আসলে আমাদের দেশের যে প্রেক্ষাপট সেখানে লাগবে। ইভেন আমাদের দেশের ভিতরে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটির প্রেক্ষাপটও কিন্তু ভিন্ন। সেখানে টানেল ভেন্টিলেশন নাও লাগতে পারে, তোমার সিলেটে নাও লাগতে পারে, হয়তো দিনাজপুরে একরকম লাগবে, ময়মনসিংহে আর একরকম লাগতে পারে। এই মাইক্রো ক্লাইমেটিক কন্ডিশন গুলো তোমাদের জানতে হবে। ওকে, টানেল ভেন্টিলেশনের প্রিন্সিপলটা এখানে আমি বলেছি, এটা আগেও বলেছি, আর রিপিট করব না আমি। এখানে টানেল ভেন্টিলেশনে যেসব টুলস লাগে সেখানে দেখো, এক্সস্ট ফ্যান লাগে ওই মিনিমাম ভেন্টিলেশনের মতোই, কুলিং প্যাড লাগে। এখানে একটা নতুন জিনিস বলেছি, কুলিং প্যাড, যেটা মিনিমাম ভেন্টিলেশনে বলি নাই। তারপরে কুলিং প্যাডের সংখ্যা এবং কতটুক সাইজ হবে, কতটুক পুরুত্ব হবে, সেইগুলো হিসাব করার সূত্র আছে। তবে বলে রাখি, বাজারে কিন্তু কুলিং প্যাড কিনতে পাওয়া যায়। মনে করো যে নানান কোম্পানির কুলিং প্যাড পাওয়া যায়। তোমরা যদি অনলাইনে কুলিং প্যাডের উপর একটু স্টাডি করো, তাহলে দেখবা যে কত সাইজের কুলিং প্যাড পাওয়া যায়, কত পুরুত্ব পাওয়া যায়, কি ম্যাটেরিয়ালের পাওয়া যায়, দাম কি রকম, এবং প্রত্যেকটার এফিসিয়েন্সিটা কি রকম সেটা। এখন একটা কথা বলি, যে আমরা ঘরের ভিতরে কুলিং প্যাড দেবো, এক্সস্ট ফ্যান দেবো, দেওয়ার পরেও কিন্তু দেখো, এই যে এখানে একটা ঘর আমি দেখিয়েছি, এই ঘরটার এই যে এই দিকে হলো কুলিং প্যাড আর এই দিকে হলো এক্সস্ট ফ্যান। যখন মুরগি পুরো ঘরে থাকে, এখানে এক্সস্ট ফ্যানে বাতাস টানে, এক প্রান্তে টেম্পারেচার হয়েছে 28.5 আর এক প্রান্তে হয়েছে 30.5, তাহলে টেম্পারেচারের ডিফারেন্স কত হলো? 2 ডিগ্রি। তাহলে একই ঘরে এই দিকে যে মুরগিগুলো থাকবে তারা কিছুটা গরম বোধ করবে, এই দিকে যারা থাকবে তারা ঠান্ডা বোধ করবে। আচ্ছা, যদি ঘরের দৈর্ঘ্যটা আরো বেশি হয়, তখন তোমার কি ধারণা, এই টেম্পারেচারের ডিফারেন্সটা বেড়ে যাবে না? বেড়ে যাবে। তো তুমি কি বেড়ে গেলে কি মেনে নেবা? সেটা কি তোমার এফিশিয়েন্ট হাউজিং এর ম্যানেজমেন্ট হলো? হলো না। কি করতে হবে তোমাকে? আমাদের থাম্ব রুল বলা আছে যেন এই টেম্পারেচার ডিফারেন্সটা 2 ডিগ্রির বেশি না হয় ঘরের এক মাথা থেকে আর এক মাথায়। যদি বেশি হয়, তুমি যদি ফ্যান সেট করলা, মানে কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে করলে তো অসুবিধা হওয়ার কথা না, তারপরে যদি বাস্তবে হয়, সেইটাকে কারেকশন করার জন্য কিছু পদ্ধতি আছে। পদ্ধতি কি? তুমি কুলিং প্যাডের বাহিরেও যদি তুমি এখানে আর একটা, মানে এই কুলিং প্যাডকে ছোট করে এখানে স্প্লিট করে এখানে যদি কুলিং প্যাড দাও, এখানে কুলিং প্যাড দাও, তাহলে কিন্তু সেই পরিবেশটা কাটায় ওঠা যাবে। অথবা আর একটা জিনিস আছে আমরা ইউজ করি, সেটা হলো এয়ার ডিফ্লেক্টর। এয়ার ডিফ্লেক্টর দিয়েও কিন্তু এরকম টেম্পারেচার ডিফারেন্সটা কমানো যায়। এয়ার ডিফ্লেক্টরটা কি? এয়ার ডিফ্লেক্টরটা এরকম জিনিস যে তোমার কোথায় গেল এইরকম জিনিস, সরি, তোমার এনিওয়ে, এয়ার ডিফ্লেক্টরটা হচ্ছে যে এই দিক দিয়ে বাতাস ঢুকবে, ঢুকে যদি আমরা ঘরের ছাদের মধ্যে একটা সিলিং এভাবে ড্রপ করে দেই, এরকম যদি আঁকা বাঁকা করে দেই সিলিংটা, তাহলে বাতাসটা কিন্তু তোমার এই পাশে ঢুকে এই পাশে নিচে যাবে একবার, একবার উপরে উঠবে, নিচে যাবে একবার, উপরে উঠবে একবার। এইরকম একটা কনসেপ্ট আছে, সেটি দিয়েও কিন্তু ওই টেম্পারেচার গ্রেডিয়েন্টটা মিনিমাইজ করা যায়। এনিওয়ে, আমার মনে হয় একেবারে এই লেকচারের আমরা শেষে চলে আসছি। সবার শেষে জেনারেল রিকোয়ারমেন্ট ফর ইফেক্টিভ ইনস্টলেশন অফ ভেন্টিলেশন সিস্টেম, এই জিনিসগুলো একটু জেনারেল রুল পড়বা। পড়ার পরে আমার ধারণা, আমি যেটা দিতে চেষ্টা করেছি, যে একটা নতুন ঘর তৈরি করবা, সেখানে তুমি এক্সস্ট ফ্যান কয়টা বসাইবা, কত ক্যাপাসিটির বসাইবা, ছিদ্র কতটুকু করবা, শীতের দিনে কেমনে চালাইবা, গরমের দিনে কেমনে চালাইবা, কি জিনিস লাগবে, ঠিক আছে, কুলিং প্যাড কি, কত বড় সাইজ,
এইগুলো জিনিসগুলো আমি প্রাথমিক ধারণাটা দিতে পারছি আন্ডার গ্রাজুয়েট লেভেলে হলে। আমার মনে হয় পোল্ট্রি অ্যান্ড লাইভ স্টক ভেন্টিলেশন ম্যানুয়াল বিগ ডাস্টম্যান কোম্পানির, এইটা তোমরা যদি পড়ো তাহলে সুন্দর মতো পাইবা। এনভায়রনমেন্টাল কন্ট্রোল হ্যান্ডবুক ফর পোল্ট্রি কনফাইনমেন্ট অপারেশনস, এটাও ইউএস এর বই। আর একটা টেক্সট বুক আছে প্রিন্সিপালস অফ অ্যানিমাল এনভায়রনমেন্ট, এটা একটা বই। এই তিনটে রেফারেন্স বুক পড়লে বেসিক ধারণাগুলো হবে ফার্দার রিডিং এর জন্য। দ্যাটস অল। কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলতে পারো। এরপরে কিন্তু আমরা চলে যাব লাইট ম্যানেজমেন্টে, আজকে নয় পরের লেকচারে। ওকে, আচ্ছা শোনো, অনেকে বলছে যে স্যার ক্লাস আছে, আমার মনে হয় যে আমি শেষ করে দেই এতটুকুই।